ওকে শিক্ষার্থীরা, ক্লাস 8 ম্যাথমেটিক্স ক্লাস চ্যাপ্টার 5 লেকচার 1। আমরা এর আগের অধ্যায়ে সবাই গসাগু এবং লসাগু শিখেছি। গসাগু এবং লসাগু সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। সো আজ আমরা গসাগু এবং লসাগু এই জিনিসগুলা আমাদেরকে সামনে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন জায়গায়। তো দেখো সবাই অধ্যায় 5 লেকচার 1, যেটা কিনা বীজগণিতীয় ভগ্নাংশ, বীজগণিতীয় ভগ্নাংশের উপর আলোচনা। তো দেখো আমরা আজকে প্রথমে বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করি। তো এই যে আলোচনাগুলি এখানে আছে, তো এগুলা তোমার সরাসরি না লিখলেও চলবে, তুমি শুধু বুঝে নাও, বুঝে নিলেই হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর যদি কেউ লিখতে চাও তাহলে পরবর্তীতে স্ক্রিনশট দেখে দেখে পরবর্তীতে লিখে নিও। কিন্তু আপাতত এই বিষয়গুলা তোমাদের সরাসরি খাতায় লেখার দরকার নেই, কেননা তাহলে তোমাদের বুঝতে কষ্ট হবে। তো ঠিক আছে, তাহলে সবাই বোঝার চেষ্টা করো বীজগণিতীয় ভগ্নাংশ কি জিনিস। ওকে সবাই মিউট রাখো, সবাই মিউট রাখো, না হলে স্ক্রিন চলে যাবে অনেকের কাছে। ওকে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কেউ আর আনমিউট করো না। ওকে, তাহলে যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো কোশ্চেন থাকে তখন তোমরা আনমিউট করবে। আচ্ছা, 1 মিনিট। ওকে, তাহলে তাহলে সবাই দেখতে পাচ্ছ বীজগণিতীয় ভগ্নাংশ কি জিনিস আমি একটু বলি, সবাই ভালো করে শুনো। বীজগণিতীয় ভগ্নাংশ হচ্ছে এম ও এন দুইটি বীজগণিতীয় রাশি হলে, অর্থাৎ অর্থাৎ যদি এম ও যদি বীজগণিতীয় রাশি হয়, আবার এন ও যদি বীজগণিতীয় রাশি হয়, তাহলে এম বাই এন একটি বীজগণিতীয় ভগ্নাংশ। তার মানে এই যে ফরম্যাটটা, এই যে একটা ফরম্যাট, যে কোনো কিছুকে কোনো কিছু দিয়ে ভাগ করা হয়েছে, কোনো কিছুকে কোনো কিছু দিয়ে ভাগ করা হয়েছে, কিন্তু বিষয়টা কি, এম এর পরিচয় কি আর এন এর পরিচয় কি। এম ও একটি বীজগণিতীয় রাশি, এন ও একটি বীজগণিতীয় রাশি। তার মানে একটা বীজগণিতীয় রাশিকে অন্য একটি বীজগণিতীয় রাশি দ্বারা ভাগ করা হয়েছে, তখন এই ভাগফলটাকে বলা হচ্ছে একটি বীজগণিতীয় ভগ্নাংশ। যেখানে আর একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে। গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এই ভগ্নাংশটির নিচের যে মানটা এন, এই মানটা কখনো 0 হতে পারবে না। নিচের মান এন অবশ্যই নট ইকুয়াল 0। নিচের মান, যে কোনো ভগ্নাংশের নিচের যে মানটা আছে, এই মানটা কখনো 0 হতে পারবে না। নট ইকুয়াল এন নট ইকুয়াল 0। তার কারণ যদি কোনো ভগ্নাংশের নিচের মান 0 হয়, তখন সেটা অসংজ্ঞায়িত হয়ে যায় বা ইনফিনিটি হয়ে যায়। এই সম্পর্কে তোমাদের হয়তোবা ধারণা নাই, কিন্তু সামনে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের ধারণা আসবে। এই সম্পর্কিত বিস্তারিত ধারণা তোমাদের হয়তোবা পরবর্তী ক্লাসগুলোতে আসবে। তো আপাতত তোমরা এতটুকু মনে রাখো যে কোনো ভগ্নাংশের নিচের মানটা কখনো 0 হতে পারবে না। যদি নিচের মানটা 0 হয়, তাহলে এই ভগ্নাংশটির মান ইনফিনিটি হয়ে যাবে বা অসংজ্ঞায়িত হয়ে যাবে, যার কোনো মান খুঁজে পাওয়া যায় না। এই কারণে তোমরা সবাই মনে রাখবা তাহলে যে কোনো ভগ্নাংশের নিচের মান কোনো অবস্থাতে 0 হবে না। এবং বীজগণিতীয় ভগ্নাংশ হতে গেলে উপরেরটাও হতে হবে বীজগণিতীয় রাশি, নিচেরটাও হতে হবে বীজগণিতীয় রাশি, এবং তারা এরকম ভাগফল আকারে থাকবে, তখন তাদেরকে বলা হবে বীজগণিতীয় ভগ্নাংশ। ওকে, নেক্সট। যে কোনো ভগ্নাংশের উপরের মানকে বলা হয় লব। সবাই ভালো করে মনে রাখো, যে কোনো ভগ্নাংশের উপরের মানকে বলা হয় লব, আর নিচের মানকে বলা হয় হর। তার মানে কি, এই ভগ্নাংশের উপরের মান এম কে বলা হবে লব, আর এই ভগ্নাংশের দেখো নিচের মান এন কে বলা হবে হর। তাহলে যে কোনো ভগ্নাংশের উপরের মানকে বলা হবে লব এবং নিচের মানকে বলা হবে হর। তো সবাই এটা মনে রাখবা যে ভগ্নাংশের উপরের মানকে লব বলা হয় এবং নিচের মানকে হর বলা হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন উদাহরণস্বরূপ আমরা বেশ কিছু বীজগণিতীয় ভগ্নাংশ লিখি। উদাহরণস্বরূপ যদি বেশ কিছু বীজগণিতীয় ভগ্নাংশ লিখি, সবাই খেয়াল করো। আসসালামু মনে আলাইকুম করো, স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো মনে করো এ বাই বি একটি বীজগণিতীয় ভগ্নাংশ।
এক্স প্লাস ওয়াই ডিভাইড মনে করো এক্স একটি বীজগণিতীয় ভগ্নাংশ। আবার দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিচে দিলাম এক্স মাইনাস এ একটি বীজগণিতীয় ভগ্নাংশ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সবাই যে যদি উপরের রাশি এবং নিচের রাশি দুইটাই বীজগণিতীয় হয় তাহলে এটি বীজগণিতীয় ভগ্নাংশ। উপরের রাশি এবং নিচের রাশি দুইটাই যদি বীজগণিতীয় হয় তখন এই ভগ্নাংশটিকে বলা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। যেখানে আমরা একটু আগেই বললাম উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন বীজগণিতীয় ভগ্নাংশ সবাই বুঝতে পারলাম। নেক্সট আমরা এখন এই বীজগণিতীয় ভগ্নাংশেরই আরেকটা টপিক শিখব, সেটাকে বলা হয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ বলা হয়। সবাই খেয়াল করো বিষয়টা। ওকে, সবাই দেখতে পাচ্ছ আমি বিস্তারিত অনেক কিছু লিখে রেখেছি, সবাই একবার খেয়াল করো ভালো করে। এখান থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলা, যে বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ ব্যাপারটা কি। তো ঠিক আছে, লঘিষ্ঠকরণ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট করা। লঘিষ্ঠ কথাটার অর্থ হচ্ছে ছোট। তাহলে লঘিষ্ঠ কথাটার অর্থ যদি ছোট হয় তাহলে লঘিষ্ঠকরণ মানে কি? যে ছোট করা। তাহলে সবাই দেখে নাও কোন একটি ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠকরণ করা যাবে। সবাই খেয়াল করো, আমি লিখে রেখেছি তোমাদের বোঝানোর জন্য, এরপরে আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিব। এখানে আমি লিখে রেখেছি সিস্টেমটা, নিয়মটা কি তা আমি তোমাদের জন্য লিখে রেখেছি, তারপরে আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো সবাই দেখো, কোন বীজগণিতীয় ভগ্নাংশের লব ও হরের গসাগু দ্বারা, আবারও শুনো, কোন বীজগণিতীয় ভগ্নাংশের লব ও হরের গসাগু দ্বারা লব ও হরকে ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যাবে সেটাই হবে প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। তো তোমরা এই কথাটা নিজেরা আরেকবার চিন্তা করো, আর একটু পরে যখন আমি এই উদাহরণটা দিয়ে দিব তখন তোমার কাছে আরো ক্লিয়ার হবে। তো ঠিক আছে, আমি কাজ করি, এই কথাটা আমি আবার রিপিট না করে আমি আগে উদাহরণে চলে যাই। উদাহরণে যাওয়ার পর তারপরে দরকার হয় আমরা আরেকবার উপরের কথাটা রিপিট করব। সো তাহলে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি উদাহরণে। এক মিনিট, আমাদের কেউ ওয়েটিং এ আছে কিনা একটু দেখে নেই। না, কেউ ওয়েটিং এ নাই। ওকে ওকে, তাহলে আমি দেখো তোমাদের জন্য উদাহরণ দেওয়ার জন্য একটি ভগ্নাংশ আমি লিখে রেখেছি। এখন কি করব, এই ভগ্নাংশটিকে আমি লঘিষ্ঠকরণ করব। সো লঘিষ্ঠকরণ করার জন্য তোমার প্রথম কাজ হবে তুমি উপরের মানটাকে একটু ভালো করে লেখার চেষ্টা করো। সবাই দেখো উপরে খেয়াল করো, এখানে কি কমন যায়? একজন বলো তো এখানে কি কমন নেওয়া যায়? উপরে কি কমন নেওয়া যায়? a square b square a স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তুমি নিচেরটাও বলে দাও, নিচে কি কমন নেওয়া যায়? ab এ বি। তুমি দুইটা কথাই ঠিক বলেছো। তো দেখো ও যেটা বললো যে কি কমন নেওয়া যায়, আমরা খেয়াল করি ও যেটা বললো আমরা ওইটাই কমন নিচ্ছি, কেননা ওইটাই কমন নেওয়া যায়, অন্য কিছু কমন নেওয়া যায় না। সবাই দেখো উপরে দেখতে পাচ্ছি এখানে আছে এ কিউব, এখানে আছে এ স্কোয়ার, দুইটার মধ্যে এ স্কোয়ার কমন নেওয়া যায়। নেক্সট এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি কিউব, দুইটার মধ্যে বি স্কোয়ার কমন নেওয়া যায়। সো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলাম উপর থেকে। আমরা জানি কমন নেয়া মানে ভাগ করা, বা কমন নেয়া মানে ওই জিনিসটা বাদ চলে যায়। তো দেখো যদি a স্কোয়ার বি স্কোয়ার কমন নেই, এ কিউব থেকে আমি a স্কোয়ার কমন নিয়েছি, তাহলে আরো একটা a বাকি থাকে। বি স্কোয়ার থেকে আমি বি স্কোয়ার কমন নিয়েছি, তার মানে কিছুই বাকি থাকে না। মাইনাস a স্কোয়ার থেকে আমরা a স্কোয়ার কমন নিয়েছি, কিছুই বাকি থাকে না। বি কিউব থেকে আমরা বি স্কোয়ার কমন নিয়েছি, সো একটা বি বাকি থাকে। আমরা জানি কমন নেয়া মানে ওই জিনিসটা বাদ দিতে হয়। হ্যাঁ, কমন নেয়া মানে ওই জিনিসটা বাদ দিতে হয়। ওকে, কমন নেয়া মানে ওই জিনিসটা বাদ দিতে হয়, কমন নেয়া মানেই ভাগ করা। তো দেখো নিচেও কিন্তু সে বলেছে যে কি কমন নিব। সবাই দেখো এ কিউব এবং এ দুইটা থেকে এ কমন নেওয়া যায়।
আবার দেখো বি এবং বি কিউব, বি এবং বি কিউব দুইটা থেকে বি কমন নেওয়া যায়, তাহলে দেখা যাক যে কত থাকে। সবাই খেয়াল করো, আমরা কিন্তু এ বি কমন নিয়েছি। তো দেখো এ কিউব থেকে এ কমন নেওয়া হয়েছে, তাহলে আরো এ স্কোয়ার থাকে। বি থেকে বি কমন নেওয়া হয়েছে, অতএব বিটা বাদ চলে গেল, মাইনাস। নেক্সট এ বি কিউ, আবার খেয়াল করো এ থেকে এ কমন নেওয়া হয়েছে, সো এটা বাদ চলে গেল। বি কিউব থেকে বি কমন নেওয়া হয়েছে, বি কিউব থেকে বি কমন নিলে আরো বি স্কোয়ার থাকে। সবাই কমন নেওয়াটা বুঝতে পারলাম। আমরা চলে যাই সবাই পরের লাইনে। উপরে থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি থাকলো, নিচে এ বি থাকলো। এবার কি করতে হবে? এবার আমাদেরকে বীজগণিতের ফর্মুলা করতে হবে। বীজগণিতের ফর্মুলা সবারই মুখস্থ, সেটা কি রকম দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সবারই মুখস্থ, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসলাম, আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসলাম। এখন আমাদেরকে কি দেখতে হবে? ওই যে উপরে যে কথাগুলো লেখা ছিল এই কথাগুলো ফলো করতে হবে। তো তাহলে আমি আবারও ওই কথাতে না যেয়ে আমি আগে তোমাদেরকে এই কাজগুলো করে দেখাই। সবাই দেখো, এখন তাহলে লব ও হরের গসাগু কত হবে দেখো সবাই। আহ অতএব লব ও হরের গসাগু, লব ও হরের গসাগু, আমরা কিন্তু গসাগু শিখেছিলাম আগের এক্সারসাইজে, আশা করি সবারই মনে আছে। লব ও হরের গসাগু। তো গসাগু জিনিসটা হচ্ছে, আমি এখন আর বিস্তারিত বলবো না, যেহেতু আগের এক্সারসাইজে বলা হয়েছে। তোমরা জাস্ট মনে রাখবা, গসাগু মানে যেটা কম ওইটা নিতে হয়। যখন আমরা লসাগু করেছি, লসাগু, লসাগু মানে যেটা বেশি ওইটা নিতে হয়। তাহলে আমি কিন্তু এখন বিস্তারিত বলতেছি না, আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি এটা, যে লসাগু মানে যেটা বেশি ওইটা নিতে হয়, আর গসাগু মানে যেটা কম, যেটা কম ওইটা নিতে হয়। তো সবাই খেয়াল করো, এ স্কোয়ার এবং এ স্কোয়ার এবং এ দুইটার মধ্যে কম আছে এ, এখানে বেশি আছে। দেখো এখানে বেশি আছে এ স্কোয়ার, কিন্তু এখানে কম আছে এ, যেটা কম ওইটা নিতে হয়, যেটা কম ওইটা নিতে হয়। নেক্সট আবার দেখো, বি স্কোয়ার এবং বি দুইটার মধ্যে কোনটা কম? বি স্কোয়ার মানে এখানে বি দুইটা আছে, আর বি মানে বি একটা আছে, যেটা কম ওইটা নিতে হবে, বি নিলাম। সো সবাই মনে রাখতেছো, গসাগু মানে যেটা কম ওইটা নিতে হয়। আর লসাগুতে ঠিক তার উল্টা, লসাগুতে যেটা বেশি ওইটা নিতে হয়। ওকে, নেক্সট সবাই আবার খেয়াল করো, উপরে আছে এ মাইনাস বি একটা, নিচে আছে এ মাইনাস বি একটা। অতএব উপরে এ মাইনাস বি একটা, নিচে এ মাইনাস বি একটা। সো এ মাইনাস বি সব জায়গাতে একটা করেই আছে, এ মাইনাস বি সব জায়গাতে একটা করেই আছে। এখন দেখো এ প্লাস বি, এ প্লাস বি নিচে আছে কিন্তু এ প্লাস বি উপরে নাই, এ প্লাস বি নিচে আছে কিন্তু এ প্লাস বি কিন্তু উপরে নাই। আমাদের গসাগুর নিয়ম ছিল যে যদি কোনো একটা মান সব জায়গাতে না থাকে তাহলে আমরা সেটা নিতে পারবো না, সেটা বাদ। আবারও বলি, গসাগুর নিয়ম ছিল কোনো একটা মান যদি সব জায়গাতে না থাকে তাহলে আমরা ওইটাকে নিতে পারবো না, ওইটা বাদ। এ প্লাস বি নিচে আছে কিন্তু এ প্লাস বি উপরে নাই, অতএব এ প্লাস বি কে আমরা নিতে পারবো না। ব্যাস, সব কিন্তু শেষ। সো উপরেরটা এবং নিচেরটার গসাগু হচ্ছে এটা। তো আমরা ভগ্নাংশের লঘিষ্ঠকরণের নিয়ম হচ্ছে, তুমি এই যে গসাগু পেয়েছো, এই গসাগু দ্বারা তুমি এই ভগ্নাংশটির লবকেও ভাগ করবা, তুমি এই গসাগু দ্বারা এই ভগ্নাংশের হরকেও ভাগ করবা, করে যেটা পাবা সেটাই হবে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। তো ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু বিস্তারিত লিখি, সবাই খেয়াল করো। তাহলে তুমি এখন কি পাবা? তুমি এখন এই গসাগু দ্বারা, হ্যাঁ, তুমি এখন লিখবা কি, যে লব ও হরের গসাগু পেয়েছো। তাহলে তোমার এখন লেখার বিষয় হচ্ছে যে এখন এখন গসাগু, গসাগু এ বি ইন্টু এ মাইনাস বি দ্বারা, মানে গসাগু দ্বারা
প্রদত্ত ভগ্নাংশকে ভাগ করতে হবে। গসাগু দ্বারা প্রদত্ত ভগ্নাংশকে ভাগ করে, প্রদত্ত ভগ্নাংশকে ভাগ করে। ওকে, ভালো কথা। প্রদত্ত ভগ্নাংশকে ভাগ করে, প্রদত্ত ভগ্নাংশকে ভাগ করে পাই। তাহলে প্রদত্ত ভগ্নাংশকে ভাগ করলে তুমি কি পাবা সেটা তুমি চাইলে একবারেই লিখে দিতে পারবা। আমরা সাধারণত একবারেই লিখে দিয়ে থাকি। তো তোমরাও খেয়াল করো ভালো করে। সবাই দেখো, প্রথমে তুমি ভগ্নাংশের লবকে, প্রথমে তুমি ভগ্নাংশের লবকে মনে মনে ভাগ করে দাও এই গসাগু দ্বারা। তো ভাগটা কিন্তু মনে মনে করতেছি, সবাই খেয়াল করো। এই স্কোয়ারকে এ দিয়ে ভাগ দাও, একটা এ পাওয়া যাবে। আবার খেয়াল করো, বি স্কোয়ারকে বি দিয়ে ভাগ দাও, একটা বি পাওয়া যাবে। এ মাইনাস বি কে এ মাইনাস বি দিয়ে ভাগ দাও, তাহলে কাটাকাটি হয়ে যাবে। এ মাইনাস বি কে এ মাইনাস বি দিয়ে ভাগ দাও, কাটাকাটি হয়ে যাবে। তো উপরে আর কিছু থাকে না। কি করলাম সবাই আবারও জেনে নাও। আমরা প্রদত্ত এই ভগ্নাংশটিকে এই গসাগু দিয়ে ভাগ করব, অর্থাৎ গসাগুর যে মানটা পেলাম এই মানটা দিয়ে আমরা ভাগ করব প্রদত্ত ভগ্নাংশকে। তার মানে কি, গসাগুর এই মান দিয়ে প্রদত্ত ভগ্নাংশের লবকে ভাগ করব। দেখো, প্রদত্ত ভগ্নাংশের লবকে মনে মনে এই গসাগু দিয়ে ভাগ করেছি, করে দেখতে পেলাম এটা পাওয়া যায়। ঠিক আবারও আমরা প্রদত্ত ভগ্নাংশের হরকে এই গসাগু দিয়ে ভাগ করব। সবাই খেয়াল করো, আমি ভাগ করতেছি, সবাই খেয়াল করো। প্রদত্ত ভগ্নাংশে এটা হচ্ছে হর, এই হরকে ভাগ করব কি দ্বারা? গসাগু দ্বারা। সবাই দেখো, এবি কে এবি কে এবি দ্বারা ভাগ করা হলো, তাহলে এবি চলে গেল, এবি কেটে গেল। এ মাইনাস বি কে, এই যে এ মাইনাস বি কে এ মাইনাস বি দ্বারা ভাগ করা হলো, সো এ মাইনাস বিও কেটে গেল। তাহলে কি বাকি থাকে? শুধু এ প্লাস বি বাকি থাকে, শুধু এ প্লাস বি বাকি থাকে। তো এটাই হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। ইহাই যেটা বের করলাম মাত্র, ইহাই লঘিষ্ঠকরণ। এটাই প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভগ্নাংশের লঘিষ্ঠকরণ কিভাবে করা হয় সেই সম্পর্কে একটা ধারণা পেয়েছো। তো আমি এখন খুব দ্রুত অল্প সময় একটু রিপিট করি, সবাই খেয়াল করো। সবাই দেখো, উপরে আমি কি কথাটা লিখেছিলাম, সবাই খেয়াল করো। ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, দেখো স্পষ্ট করে লিখে দিয়েছিলাম যে ভগ্নাংশের লব ও হরের গসাগু দ্বারা। সবাই খেয়াল করো, এই যে ভগ্নাংশটি পেয়েছিলাম, প্রথমে আমরা কি বের করেছি? লব ও হরের প্রথমে আমরা গসাগু বের করে নিয়েছি। সবার প্রথমে লব ও হরের গসাগু বের করে নিয়েছি। এই গসাগু দ্বারা, এই দেখো, এই গসাগু দ্বারা লব ও হরকে ভাগ করলে, তার মানে ওই গসাগু দ্বারা লবকেও ভাগ করতে হবে, ওই গসাগু দ্বারা হরকেও ভাগ করতে হবে। দেখো, আমরা এই গসাগু দ্বারা মনে মনে তোমাদেরকে ভাগ করে দেখিয়েছি, আমি মনে মনে তোমাদের সামনেই ভাগ করে দেখিয়েছি। এই গসাগু দ্বারা লবকে ভাগ করলে এটা পাওয়া যায়, এই গসাগু দ্বারা হরকে ভাগ করলে এটা পাওয়া যায়। তাহলে ভাগ করার পর যেটা পাওয়া যাবে, ভাগ করার পর যেটা পাওয়া যাবে সেই নতুন ভগ্নাংশটি হবে প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, যে কিভাবে ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করা হয়। তো ঠিক আছে, সমস্যা নেই। তোমরা যদি বুঝতে নাও পারো, আমরা একটু পরে এই নিয়মের ম্যাথ করব, একটু পরে আমরা এই নিয়মের ম্যাথ করব। তো যখনই আমরা এই নিয়মের ম্যাথে চলে যাব, তখনই দেখবা যে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে যে কিভাবে কিভাবে এই ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করা হয়। তো ঠিক আছে, তাহলে আমি এখন একটা একটা ম্যাথ শুরু করি তোমাদের জন্য। তাহলে সবাই লিখে নিবা ম্যাথটা। ওকে, ঠিক আছে। দেখো, তাহলে সবাই তোমাদের বই থেকে অনুশীলনী 5.1 বের করো। সবাই তোমাদের বইয়ে অনুশীলনী 5.1 বের করো। আমি এখন অনুশীলনী 5.1 থেকে, দেখো সবাই, এক্সারসাইজ 5.1, অনুশীলনী 5.1, এক্সারসাইজ 5.1 সবাই বের করো তোমাদের বই থেকে। বের করার পর আমি তোমাদের বই থেকে 1 নাম্বার অঙ্ক শুরু করব। 1 নাম্বার অঙ্কে কি বলা আছে, তোমরা যাদের সামনে বই আছে তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 1 নাম্বার অঙ্কে বলা আছে যে যে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। তুমি ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করো, এটাই তোমাকে বলা আছে।
আচ্ছা, কি লেখা আছে? লেখা আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তার মানে তোমাকে বেশ কিছু ভগ্নাংশ দেয়া হবে, দিয়ে বলা হয়েছে যে তুমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো ঠিক আছে, এখানে একের ক নাম্বার আছে, একের খ নাম্বার আছে। তো আমি কাজ করি, আমি একের খ নাম্বারটা মনে হচ্ছে একটু বড় হবে। একের ক এবং খ, একের ক এবং খ যদি আমি তুলনা করি, তো আমি তুলনা করলে দেখতে পাচ্ছি যে খ নাম্বারটা একটু বড়। এই কারণে আমি খ নাম্বারটা তোমাদের করে দিচ্ছি। যেহেতু আমি খ নাম্বারটা বড় মনে হচ্ছে, এজন্য আমি খ নাম্বারটা তোমাদেরকে করে দিচ্ছি। আর খ নাম্বারটা করতে পারলে তোমরা ক নাম্বারটা খুব সহজেই করতে পারবা। শুরু করলাম একের খ নাম্বার। সবাই লিখবা হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ। প্রদত্ত ভগ্নাংশ সবাইকে বই থেকে লিখতে হবে। প্রশ্নের মধ্যে প্রদত্ত ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে দেখো, প্রদত্ত ভগ্নাংশ হচ্ছে 16, তারপর লেখা আছে 2x হোল পাওয়ার 4, এরপর লেখা আছে 3y হোল পাওয়ার 5। নিচে লেখা আছে 3x, যার পাওয়ার লেখা আছে কিউব। এরপরে হচ্ছে 2y, যার পাওয়ার লেখা আছে 6। 2y এর পাওয়ার লেখা আছে 6। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে প্রদত্ত ভগ্নাংশ দেয়া আছে, এটা সবাই দেখতে পাচ্ছ তোমাদের বই থেকে। তো এখন আমাদের কাজ হবে ঠিক আগেরটার মতো। দেখো, আগেরটা কিন্তু আমরা প্রথমেই কিন্তু আমরা গসাগু করতে যাইনি। একটু আগে আমি যে উদাহরণটা দিলাম, ওই উদাহরণটা খেয়াল করলে তোমরা দেখতে পাবা যে আমরা কিন্তু প্রথমেই কিন্তু গসাগু নির্ণয় করতে যাইনি। আমরা প্রথমে কি করেছি? প্রথমে আমরা ভগ্নাংশটিকে একটু ভালো আকারে প্রকাশ করার চেষ্টা করেছি। সবাই খেয়াল করো, এই যে দেখো, আমরা কিন্তু ভগ্নাংশটি লেখার পর দেখো, আমরা প্রথমেই কিন্তু গসাগু নির্ণয় করতে যাইনি। আমরা প্রথমে ভগ্নাংশটিকে একটু ভালো আকারে লেখার চেষ্টা করেছি, তারপরে আমরা গেছি গসাগুতে। তো আমরা এই ম্যাথেও সে একই কাজ করব। প্রথমে আমরা গসাগু নির্ণয় করব না, প্রথমে আমরা ভগ্নাংশটিকে একটু ভালো আকারে লেখার চেষ্টা করব, তারপরে আমরা নির্ণয় করব গসাগু। ওকে, শুরু করি তাহলে। সবাই দেখো, এই যে ভগ্নাংশটি দেওয়া আছে, এটাকে আমরা একটু ভালো আকারে পরের লাইনে সমান সমান চিহ্ন দেই। সমান সমান চিহ্ন দিয়ে এবার আমরা এটার গসাগুটা বের করার আমরা একটু ভালো করে লেখার চেষ্টা করি সবাই। দেখো 16। এবার সবাই দেখো, এই বিষয়গুলো আশা করি সবারই জানা। সবাই ভালো করে খেয়াল করো একটু। এই দেখো, 2x হোল পাওয়ার 4, যদি কখনো এরকম হোল পাওয়ার থাকে, তখন এই পাওয়ারটা কিন্তু 2 এর উপরেও যাবে, এই পাওয়ারটা কিন্তু x এর উপরেও যাবে। আশা করি এই বিষয়গুলো আমরা জানি। 2x হোল পাওয়ার 4, অতএব নিশ্চয় আমরা বলতে পারি এই পাওয়ার 4টা 2 এর উপরেও যাবে, এই পাওয়ার 4টা x এর উপরেও যাবে। সো তাহলে আমরা এটাকে ভেঙে লিখি। দেখো, এটাকে ব্র্যাকেট তুলে দিলে 2 এর পাওয়ারও 4 হবে, ব্র্যাকেট তুলে দিলে x এর পাওয়ারও 4 হবে। আশা করি সবাই এগুলো জানি। সবাই আবারও খেয়াল করি, পরেরটা খেয়াল করি সবাই, যে 3y, 3y হোল টু দি পাওয়ার 5। নিশ্চয়ই এই পাওয়ার 5টা 3 এর উপরেও যাবে, এবং পাওয়ার 5টা y এর উপরেও যাবে। আশা করি সবাই বুঝতে পারলাম যে আমরা কি করলাম। আমরা পাওয়ার 5টা, আচ্ছা, এই যে তোমাদের মধ্যে একজন ক্লাস করতেছো আইফোন দিয়ে, আইফোন XS ম্যাক্স, তোমার নাম রোল তো জানা দরকার। তুমি একটু কথা বলো। হ্যাঁ, কথা না বললে তো ক্লাস করা যাবে না, তাহলে তো আমি রিমুভ করে দিব।
kota mau rumah ke langsung ada kota naga nan sara kota naga. ওকে, সবাইকে আবারও মিউট করে দিলাম। তাহলে প্রশ্ন না থাকলে কেউ কোনো কথা বলো না, সময় এমনিতেই প্রায় শেষ। ওকে সবাই দেখো, তাহলে আমরা এখন একটা কাজ করি। আমরা এখন কি করব, আমরা এখন এদেরকে আরেকটু ভালো করে লিখে তারপরে আমরা চলে যাব হচ্ছে গসাগুতে। সবাই দেখো, আমি উপরেরটাকে একটু ভালো করে লিখি। দেখো, উপরে দেখতে পাচ্ছি 16, উপরে 16 দেখতে পাচ্ছি। 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। আমার মনে হয় সবাই সবাই জানো এটা। তার কারণ 2 টু দি পাওয়ার 4 করলে 16 পাওয়া যায়। তুমি নিজে করে দেখতে পারো, হ্যাঁ তুমি নিজে করে দেখতে পারো যে 2 টু দি পাওয়ার 4 নিশ্চয়ই কি হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তুমি গুণ করে দিলে নিশ্চয়ই দেখতে পাবা যে 2 দুগুণী 4, আবার দেখো 2 দুগুণী 4, আলটিমেটলি 4 4 16। সো আমরা নিশ্চয়ই 16 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তো সবাই খেয়াল করো, আমরা 16 এর পরিবর্তে লিখলাম 2 টু দি পাওয়ার 4। নেক্সট, সবাই দেখো পাশেই আছে 2 টু দি পাওয়ার 4। এরপর কি আছে দেখো, আমি আগে সংখ্যাগুলো লিখে নিই। আগে সংখ্যাগুলো লিখে নিই, খেয়াল করো। এরপর আছে 3 টু দি পাওয়ার 5। প্রথমে সংখ্যাগুলো লিখে দিচ্ছি। এবার লিখি এক্স, এক্স এর পাওয়ার আছে 4। এবার লিখি ওয়াই, ওয়াই এর পাওয়ার আছে 5। সবাই নিচেরটাও লিখে ফেলো। সবাই সবাই দেখো নিচেরটা দেখো, 3 টু দি পাওয়ার না লিখে আগে 2টা লিখে ফেলি। 2 টু দি পাওয়ার 6 আছে। এবার লিখি 3 এরটা, 3 টু দি পাওয়ার 3 আছে। এবার লিখি হচ্ছে এক্স, এক্স টু দি পাওয়ার 3 এবং ওয়াই টু দি পাওয়ার 6। তো আমরা কিন্তু যা ছিল ঠিক তাই লিখেছি, কোনো চেঞ্জ করি নাই। যেটা ছিল ঠিক ওইটাই লিখেছি, জাস্ট আমরা গুছায় লিখেছি আগে পরে। পরেরটাকে আগে লিখলাম, আগেরটাকে পরে লিখলাম। জাস্ট একটু গুছায় লেখা হয়েছে, আর কিছুই করা হয়নি। আর 16 কে লেখা হয়েছে 2 টু দি পাওয়ার 4। ওকে, ভালো কথা। এখন আমাদের আর অল্প একটু কাজ বাকি আছে। সবাই দেখো, সেই অল্প একটু কাজ হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছি, 2 টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছি। আমরা এই জিনিসটা জানি কিনা, যদি না জানি তাহলে আমরা এখনই জেনে নেই সবাই যে যদি কখনো বেস বেস সেম থাকে তখন গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়। এই কথাটা যদি আমরা না জানি তাহলে আমরা আজ এখনই জেনে নেই সবাই। দেখো, আমি পাশে লিখে দিলাম, ম্যাথের মধ্যে কিন্তু লিখবো না, পাশে লিখে দিলাম। সবাই দেখো, সিস্টেম হচ্ছে যে যদি কখনো বেস বেস সমান হয়, বেস কোন দেখো, এই যে 2 হচ্ছে বেস আর 4 হচ্ছে পাওয়ার, 2 হচ্ছে বেস আর 4 হচ্ছে পাওয়ার। তো দেখো, যদি কখনো বেস বেস সমান হয়, এটারও বেস 2 এটারও বেস 2, ওই সময় গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়। তো সবাই এটা মনে রাখো, সবাই এটা মনে রাখো। ওকে, তাহলে সবাই দেখো, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 দুটা মিলায় লেখা যায় 2 টু দি পাওয়ার 8। ব্যাখ্যা আমি পাশে দিয়ে দিয়েছি, ব্যাখ্যাটা পাশে দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট, পাশে যারা যারা আছে সবাইকে লিখে ফেলি। 3 টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 5, নিচে আছে 2 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 3, তারপরে আছে হচ্ছে এক্স কিউব, এরপরে আছে ওয়াই টু দি পাওয়ার 6। তো ঠিক আছে, আমাদের মোটামুটি একটা ভালো অবস্থায় চলে এসছে। আমরা প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে একটা ভালো অবস্থায় আসার পর তোমরা গসাগু নির্ণয় করবে। ভগ্নাংশ যেটা দেওয়া থাকবে সেটা একটা ভালো অবস্থায় আসার পর তোমরা এটার গসাগু নির্ণয় করবে। ওকে, তাহলে আমরা এখন আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে গসাগু নির্ণয় করা। তো আমরা গসাগুটা অনেক ভাবেই করতে পারি, সরাসরিও করতে পারি, আবার এগুলোকে ভেঙে চুরেও লিখতে পারি। হ্যাঁ, আমরা সরাসরি লিখতে পারি, আবার আবার আমরা এগুলোকে ভেঙে ভেঙেও লিখতে পারি। কিরকম, আমরা যদি আমরা সরাসরি লিখি তখন কেমন হবে সবাই দেখো। সরাসরি লিখলে এরকম হবে যে যে অতএব অতএব লব ও হরের লব ও হরের গসাগু, অতএব লব ও হরের গসাগু। আমরা কিন্তু একটু আগেই দেখলাম যে ম্যাথগুলো করার নিয়ম ছিল যে প্রথমে তুমি প্রদত্ত ভগ্নাংশকে একটু ভালো করে লিখে নিবা।
আমরা দেখো প্রদত্ত ভগ্নাংশটা এরকম ছিল, সেটাকে আমরা একটু ভালো করে লিখলাম এইখানে। দ্বিতীয় নিয়ম ছিল ভালো করে লেখার পর তারপর তোমরা সেটার গসাগু নির্ণয় করবা, লব ও হরে গসাগু। সবাই খেয়াল করো, আমি একটু আগেই বলেছিলাম যে গসাগু মানে যেটা কম ওইটা নিতে হয়। ঠিক আছে, পাশে আরেকবার লিখে দিই, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত কথাবার্তা, এগুলো কিন্তু অরিজিনাল কথাবার্তা না। গসাগু মানে কি, যেটা কম ওইটাই নিতে হয়, এটা আমি জাস্ট সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। তাহলে গসাগু মানে যেটা কম ওইটাই নিবা। সবাই খেয়াল করো, 2⁸ আর নিচে আছে 2⁶। দুইটার মধ্যে কোনটা কম? দুইটার মধ্যে নিশ্চয়ই 2⁶টা কম, যেটা কম তুমি ওইটাই নিবা। গসাগুর নিয়ম হচ্ছে কমটা নেয়া। আবার দেখো 3⁵, নিচে আছে 3⁵, দুইটার মধ্যে কোনটা কম? নিশ্চয়ই নিচেরটা কম। দুইটার মধ্যে 3⁵টা কম, যেটা কম তুমি ওইটাই নিবা, ওইটাই হবে গসাগু। সবাই আবারও খেয়াল করো, x⁴ এবং x⁴, দুইটার মধ্যে x⁴টা কম, x⁴ কিন্তু বেশি, x⁴টা কম। সো আমরা আবারও যেটা কম ওইটাই নিব। আমরা দেখতে পাচ্ছি যেটা কম ওইটাই নিলাম। এন্ড ফাইনালি খেয়াল করো সবাই, আমরা দেখতে পাচ্ছি ফাইনালি y⁵ এবং y⁶, দুইটার মধ্যে কোনটা কম? y⁵, y⁶, নিশ্চয়ই y⁶টা বেশি, y⁶ নিশ্চয়ই বেশি, আর y⁵টা কম। সো y⁵ যেহেতু কম, দুইটার মধ্যে y⁵টা কম, সো যেটা কম ছিল আমরা ওইটাই নিব। ব্যাস, তো এটাই ছিল আমাদের ব্যাপার, যেটা কম ওইটাই নিতে হয় আর কি, এটাই আমাদের গসাগু। তাহলে আমরা এই মাত্র যে গসাগু পেলাম, এটা ছিল আমাদের দ্বিতীয় স্টেপ। এখন আমাদের থার্ড স্টেপ এবং লাস্ট স্টেপ, অর্থাৎ আমরা কি করতে যাচ্ছি? ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করতে যাচ্ছি। তো লঘিষ্ঠ করার জন্য এবার হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। তো লাস্ট স্টেপটা কি ছিল তোমাদেরকে একটু আগেই বললাম, লাস্ট স্টেপটা ছিল এই গসাগু দ্বারা তুমি এখন ভাগ করবা প্রদত্ত ভগ্নাংশটিকে। এই গসাগু দ্বারা তুমি প্রদত্ত ভগ্নাংশটিকে করবা, লবকেও ভাগ করবা, আবার হরকেও ভাগ করবা এই গসাগু দ্বারা। তো এই কথাটা আমরা সবাই লিখে ফেলি। আচ্ছা, মিটিং এখনই কেটে যাবে, তো আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসি তোমাদের। এবার সবাইকে লিখতে হবে, যে এখন গসাগু, তুমি যে গসাগুটা পেয়েছো সেই গসাগুটা কত? গসাগু হচ্ছে 2⁶, 3⁵, x⁵, y⁵ এত দ্বারা এখন গসাগু দ্বারা প্রদত্ত ভগ্নাংশটিকে ভাগ করে, গসাগু দ্বারা প্রদত্ত ভগ্নাংশটিকে